সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। হাদি হত্যা চেষ্টায় জড়িতদের ধরিয়ে দিতে পারলে 50 লাখ টাকা পুরস্কার। ওসমান হাদির গুলিবিদ্ধের সাথে যারা জড়িত তাদের ধরে দিতে পারলে তার জন্য সরকার 50 লক্ষ টাকা পুরস্কার। এদিকে ওসমান হাদিকে গুলি করা একজন শনাক্ত ডিএমপি কমিশনার। এবং সবশেষে থাকছে তফসিল ঘোষণার পর রাজনৈতিক দলগুলো কি অবস্থায় আছে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন লাইক দিন। বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন চাইলে কমেন্টসে লিখে জানান সুষ্ঠু নির্বাচন চাই, আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। হাদি হত্যা চেষ্টায় জড়িতদের ধরিয়ে দিতে পারলে 50 লাখ টাকা পুরস্কার। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির হত্যা চেষ্টায় জড়িত ব্যক্তিদের ধরিয়ে দিতে পারলে 50 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসর মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার 13ই ডিসেম্বর সচিবালয় মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি সরকারি এই সিদ্ধান্ত জানান। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির জন্য দোয়া চেয়ে উপদেষ্টা বলেন, তাকে হত্যা চেষ্টায় জড়িতদের ধরিয়ে দিতে পারলে 50 লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার। সবাই তার জন্য দোয়া করবেন। সবার দোয়ায় তিনি আমাদের মাঝে আবার ফিরে আসতে পারবেন। তিনি বলেন, আসামি ধরার প্রক্রিয়া চলমান আছে। আশা করছি সবার সহযোগিতায় খুব তাড়াতাড়ি ধরতে পারব। আগামী নির্বাচনে যারা প্রার্থী হবেন তাদের সবার নিরাপত্তা দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, ফ্যাসিস্টদের গ্রেফতারের সংখ্যা বাড়াতে হবে। এতদিন শুধু সরকারি কর্মচারীদেরই অস্ত্রের লাইসেন্স দেওয়া হতো, এখন যারা নির্বাচনে অংশ নেবেন তারাও যদি অস্ত্র চান তাহলে তাদেরও লাইসেন্স দেওয়া হবে। যাদের কোনো অস্ত্র আমাদের কাছে জমা আছে সেগুলো ফেরত দেওয়া হবে। তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানে সম্মুখ সারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতে সরকার বদ্ধপরিকর। সরকারের পক্ষ থেকে তাদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এমন অপরাধীর জামিন পাওয়া নিয়ে প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমরা তো গ্রেফতার করেছি, কিন্তু তাকে জামিন দেওয়ার ক্ষমতা তো আদালতের। আবার আমরা তাকে আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করছি। এদিকে ওসমান হাদিকে গুলি করা একজন শনাক্ত ডিএমপি কমিশনার। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করা একজনকে শনাক্ত করা হয়েছে। শিগগিরই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। শনিবার 13ই ডিসেম্বর রাজধানীর রাজারবাগে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা শেষে এই কথা বলেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। ডিএমপি কমিশনার বলেন, এই ঘটনার তদন্ত চলছে, এখনই বেশি কিছু বলা যাচ্ছে না। সংসদ নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তার বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ডিএমপি কমিশনার। এছাড়া ডিএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিযুক্তের সন্ধানদাতার পরিচয় গোপন রাখা হবে এবং উপযুক্ত পুরস্কৃত করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানিয়েছে পুলিশ। মাথায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির অবস্থা এখনও সংকটাপন্ন। এভারকেয়ার হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি। শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট সড়কে ওসমান হাদির উপর গুলি চালানো হয়। তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানান তার অবস্থা আশঙ্কাজনক। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা ও সিসিটিভি ফুটেজ দেখা যায়, হাদিসহ দুজন একটি ব্যাটারি চালিত রিকশায় যাচ্ছিলেন, তখন মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। কী কারণে হাদিকে গুলি করা হয়েছে তা এখনও নিশ্চিত করা হয়নি, তবে সংশ্লিষ্টরা বলছেন সিসিটিভি ফুটেজে যাকে গুলি ছুটতে দেখা যায় তিনি সকাল থেকেই হাদির সঙ্গে নির্বাচনী প্রচারণায় অংশ নেন। এবং সবশেষে থাকছে তফসিল ঘোষণার পর রাজনৈতিক দলগুলো কি অবস্থায় আছে। তফসিল ঘোষণার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ নির্বাচনের দিকে যাত্রা শুরু করেছে নির্বাচন কমিশন। ঠিক 2 মাস পর আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন। সাধারণত এই তফসিল ঘোষণার পর রাজনৈতিক দলগুলোকে প্রার্থী চূড়ান্ত করতে দেখা গেলেও এবার সে কাজটি অনেকটাই এগিয়ে রেখেছে নির্বাচন ঘিরে আলোচিত দল বিএনপি, জামায়াত ও এনসিপি। 3টি দলই ইতিমধ্যে তাদের বেশিরভাগ প্রার্থীর নাম ঘোষণা করেছে। পাশাপাশি জোট ও আসন সমঝোতা নিয়েও দলগুলোর কৌশলের নানা খবর আসছে গণমাধ্যমে।
প্রথমবারের মতো হিন্দু সম্প্রদায়ের একজনকে মনোনীত দিয়ে জামায়াতে ইসলামী যেমন আলোচনা তৈরি করেছে, তেমনি বেশ কিছু আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থীদের প্রকাশ্য বিক্ষোভের ঘটনা নানা প্রশ্নের জন্ম দিয়েছে। এছাড়াও নির্বাচনে অংশ নিতে ২০২৪-এর গণ অভ্যুত্থানের সম্মুখ সারির দুজন ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সাজ্জিব ভুইয়া এবং মাহফুজ আলম উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন। তারা এনসিপিতে যোগ দেবেন নাকি অন্য কোথাও যুক্ত হবেন সেটি নিয়েও রয়েছে নানা গুঞ্জন। নির্বাচন ঘোষণার পর রাজনৈতিক মাঠে দলগুলো কে কোন অবস্থায় আছে এক নজরে দেখে আসা যাক। বিএনপি দেশের বাইরে নেতা, মাঠে বিদ্রোহী প্রার্থী। ২০২৪-এ গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই দ্রুততম সময়ে নির্বাচনের তাগিদ দিয়ে আসছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। অবশেষে ১৬ মাস পর সেই নির্বাচনের তারিখ ঘোষণা করা হলেও শারীরিক জটিলতা নিয়ে দলীয় প্রধান হাসপাতালে থাকায় এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের বাইরে অবস্থান করায় দেশের অন্যতম বড় রাজনৈতিক দলটি কতটা গুছিয়ে নির্বাচনী কার্যক্রম করতে পারবে সেটি নিয়ে সংশয় আছে পর্যবেক্ষকদের। যদিও ইতিমধ্যে ২ দফায় ২৭২টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি, তবে প্রার্থী ঘোষণার পর থেকেই মনোনয়ন বঞ্চিত নেতাদের অনুসারীরা দেশের বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশের মতো নানা কর্মসূচি দিয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছে। এরই মধ্যে বিক্ষোভ ও নানা সমালোচনার মুখে মনোনয়ন ঘোষণার একদিন পরই অনিবার্য কারণ দেখিয়ে মাদারীপুর ১ আসনের প্রার্থী বদল করেছে দলটি। এদিকে জুলাই আন্দোলনের পর থেকেই ১৭ বছর ধরে লন্ডনে স্বেচ্ছা নির্বাসনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার বিষয়ে আলোচনা থাকলেও এখনও দেশে ফেরেননি তিনি, যার কারণ হিসাবে আলোচনায় আছে তার নিরাপত্তা ইস্যু। তারেক রহমান এখন পর্যন্ত দেশে ফিরে না আসায় কর্মকর্তাদের মধ্যেও দলের নেতৃত্ব নিয়ে নেতিবাচক মনোভাব তৈরি হচ্ছে বলে মনে করছেন অনেকে, যার প্রভাব ভোটের মাঠেও পড়তে পারে বলে সতর্ক করছেন পর্যবেক্ষকরা। তার উপর মনোনয়ন নিয়ে দলটির অভ্যন্তরীণ কোন্দল আর দ্বন্দ্বের যে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে তা জনমনে বিরূপ প্রভাব ফেলছে, যেমন তেমনি প্রচার প্রচারণার গতিও ধীর করে দিচ্ছে বলে মনে করছেন অনেকে। এছাড়া জোটের বিষয়েও দলটির পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি। যে আসনগুলোতে প্রার্থী ঘোষণা করা হয়েছে সেখান থেকে কাউকে সরিয়ে নেওয়ার সম্ভাবনাও কম বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর। ফলে জোট বা আসন সমঝোতার জন্য এখনও পর্যন্ত ২৮টি আসন ফাঁকা আছে বিএনপির। মনোনয়ন বিশ্লেষণ করে দেখা গেছে ঢাকায় ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্ট এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ ও বাংলাদেশ জাতীয় পার্টির আন্দালিব রহমান প্রার্থীর ২টি আসন, ব্রাহ্মণবাড়িয়ায় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, বগুড়া ও চট্টগ্রামের নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার লিবারাল ডেমোক্রেটিক পার্টি বা এলডিপির সভাপতি অলি আহমেদের ছেলে অধ্যাপক ওমর ফারুক ও পটুয়াখালী ও ঝিনাইদহে গণ অধিকার পরিষদের প্রধান নুরুল হক এবং সাধারণ সম্পাদক রাশেদ খানের আসন ফাঁকা রেখেছে বিএনপি। এছাড়া জোট ও মিত্র দলগুলোর মধ্যে পিরোজপুর ১ আসনে জাতীয় পার্টির জাফর চেয়ারম্যান মুস্তাফা জামাল হায়দার প্রার্থী হতে পারেন, এই আসনও ফাঁকা রেখেছে বিএনপি। এদিকে লক্ষ্মীপুর ১ আসনে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাওয়া বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম দল বিলুপ্ত করে দিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন। তাকে মনোনয়ন দেওয়ার কথা জানিয়েছে বিএনপি। তবে মামুনুল হকের ঢাকা ৭ আসনে প্রথমে ফাঁকা রাখলেও দ্বিতীয় দফায় সেই আসনে প্রার্থী দিয়েছে বিএনপি। আওয়ামী লীগ সরকার থাকাকালীনই ঘোষিত ৩১ দফা অনুযায়ী বেশ আগে থেকেই জাতীয় সরকার গঠনের কথা বলে আসছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সরকার গঠনের সুযোগ পেলে সেখানে বিভিন্ন দলের প্রতিনিধিত্ব থাকবে বলে বিবিসি বাংলায় দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ২ আসনে হিন্দু প্রার্থী জামায়াতের, ধর্মভিত্তিক ৮টি দলের সঙ্গে সমঝোতার আশায়। শুরু থেকেই নির্বাচনের আগে সংস্কার, আনুপাতিক প্রতিনিধিত্বমূলক ভোট বা পিআর পদ্ধতিতে ভোটের দাবি তুলে আসছিল ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামায়াতে ইসলামী। অন্যদিকে প্রার্থী ঘোষণার দিক থেকেও সবার চেয়ে এগিয়ে ছিল দলটি। এই বছরের শুরু থেকেই বিভিন্ন জেলায় জেলায় সমাবেশ করে দলীয় প্রার্থী ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। জুলাই মাস নাগাদ এই সংখ্যা দাঁড়িয়েছিল ২৯৬তে, যদিও পরবর্তী সময়ে কয়েকটি আসনে প্রার্থী পরিবর্তন করেছে দলটি। সবশেষে তফসিল ঘোষণার দিন পর্যন্ত মোট ২৯৮টি আসনে এই দলের প্রার্থী দেওয়া হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে এখনও চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেনি দলটি। নির্বাচনের জন্য ধর্মভিত্তিক ৮টি দলের সঙ্গে আসন সমঝোতার কথা ভাবছে জামায়াতে ইসলামী। এছাড়াও প্রথমবার খুলনা ও কিশোরগঞ্জের ২টি নির্বাচনী আসনে হিন্দু সম্প্রদায় থেকে ২জনকে মনোনীত দেওয়ার কথা জানিয়েছে জামায়াতে ইসলামী।
এটিকে ভোটের মাঠে তাদের জয়ের কৌশল হিসাবেই দেখা হচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো নারী প্রার্থীকে মনোনীত দেয়নি দলটি, জানিয়ে বেশ সমালোচনার মুখেও পড়েছে দলটি। একই সঙ্গে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় শীর্ষ নেতৃত্বের বিতর্কিত ভূমিকার বিষয়টি নিয়েও বারবার প্রশ্ন আর অস্বস্তির মুখে পড়তে হচ্ছে দলটিকে। তিনটি দলের সঙ্গে নতুন জোটে এনসিপি। নির্বাচন, পিআর পদ্ধতি আর সংস্কারের মতো ইস্যুতে ঐক্যমত্য থাকলেও তফসিল ঘোষণার 2 মাস আগে থেকেই জুলাই সনদ বা নির্বাচনী সমঝোতার মতো বিষয়গুলো নিয়ে জামাতে ইসলামীর সঙ্গে দূরত্ব বাড়তে দেখা যাচ্ছে জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া তরুণদের দ্বারা গঠিত রাজনৈতিক দল ন্যাশনাল সিটিজেন্স পার্টি এনসিপির। মাঝে বিএনপির সঙ্গে এবং পরে গণ অধিকার পরিষদের সঙ্গেও দলটির জোটে যাওয়ার গুঞ্জন শোনা গিয়েছিল। তবে সবশেষে 7 ডিসেম্বর ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং এবি পার্টির সঙ্গে মিলে গণতান্ত্রিক সংস্কার জোট গঠনের ঘোষণা দেয় এনসিপি। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম সাংবাদিকদের জানান, আরও বেশ কয়েকটি দলের সঙ্গে তাদের আলোচনা চলছে এবং আগামী নির্বাচনে একসঙ্গে একই মার্কায় লড়াই করার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। এর 3 দিন পর 10 ডিসেম্বর প্রথম ধাপে 125টি আসনে প্রার্থী ঘোষণা করে এনসিপি। 2 উপদেষ্টার পদত্যাগ, গন্তব্য নিয়ে নানা গুঞ্জন। নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে শুরু থেকেই আগ্রহ প্রকাশ করছিলেন গণ অভ্যুত্থানের সম্মুখ সারির ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সাজ্জিব ভুইয়া এবং মাহফুজ আলম।